আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। ইজি পাঠশালার পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হৃদয় রায়, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। সো আজকে আমরা আলোচনা করব অর্থনীতির প্রথম পত্রের দ্বিতীয় চ্যাপ্টারের একটি অংশ নিয়ে। সেই অংশটি হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা, অর্থাৎ চাহিদার স্থিতিস্থাপকতার ভিতরে একটা অংশ আছে যেটা হচ্ছে আর স্থিতিস্থাপকতা। আমরা মূলত আজকে আর স্থিতিস্থাপকতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সো দেখো, চাহিদার আর স্থিতিস্থাপকতাটা কি জিনিস একটু খেয়াল রাখো। এখানে আমি যদি দুইটা দ্রব্যের কথা চিন্তা করি, তাহলে দেখো দুটি দ্রব্য হচ্ছে, ধরো চিনি ও গুড়। তাহলে দেখো চিনি ও গুড় হচ্ছে দুটি দ্রব্য, তোমরা কল্পনা করো। এখন ভাইয়া, একটি দ্রব্যের যখন দাম বাড়বে অপর দ্রব্যটির চাহিদা কমবে, তাহলে এই ক্ষেত্রে কি এটা লক্ষ্য করা যায়? ধরো বাজারে গেলা, তুমি বাজার করতে, তুমি দেখলা চিনির দাম তুলনামূলক তোমার নাগালের বাইরে অথবা অতিরিক্ত দাম। তখন তুমি কি করবা ভাইয়া? তুমি চিনির বিকল্প খুঁজবা, যে এই চিনির বিকল্প হিসাবে আমি কোন জিনিসটাকে কনজিউম করতে পারি, তাই তো? দেন তুমি তখন গুড় কেনার সিদ্ধান্ত নিবা, অর্থাৎ চিনির পরিবর্তে গুড় কেনার সিদ্ধান্ত নাও। তখন এই জিনিসটাকে বলা হয় পরিবর্তক দ্রব্য। অর্থাৎ একটি জিনিস কনজিউম করার পরিবর্তে তার সমপরিমাণ অপর একটি জিনিস কনজিউম করা, অর্থাৎ দুটারই উপযোগ সেম, কিন্তু তুমি চিনির পরিবর্তে গুড় ব্যবহার করতে পারো। তখন একটির পরিবর্তে আরেকটি দ্রব্য গ্রহণ করাকে আমরা বলে থাকি অর্থনীতির ভাষায় পরিবর্তক দ্রব্য। অর্থাৎ চিনির পরিবর্তক দ্রব্য হচ্ছে গুড়। এখন এই দুই জিনিস নিয়ে আমরা চাহিদার আর স্থিতিস্থাপকতার মান বের করব। তাহলে এই দুটা থেকে কিভাবে চাহিদার আর স্থিতিস্থাপকতার মান বের করা যায়, আমরা সেই জিনিসটা একটু খেয়াল করব। দেখো, তো এই জিনিসটা বের করার ক্ষেত্রে আমরা আগে সূত্রটা জেনে নেই, যে আর স্থিতিস্থাপকতার যে সূত্র আছে সেই সূত্রটা একটু আলোচনা করি। তো দেখো, আমরা জানি স্থিতিস্থাপকতার ইংরেজি হচ্ছে ইলেকট্রিসিটি। অর্থাৎ আমি যদি আর স্থিতিস্থাপকতার কথা বলি, তাহলে আমি লিখতে পারি ইসি। এখন ভাইয়া বলতে পারি ইসিটা কি? ইসিটা হচ্ছে ইলেকট্রিসিটি অফ ক্রস, অর্থাৎ আর স্থিতিস্থাপকতাকে বলা হয় ক্রস ইলেকট্রিসিটি। ঠিক আছে, এটা সমান আমি লিখতে পারি ডেল কিউ ওয়াই ভাগ ডেল পি এক্স। দেখো, ডেল কিউ ওয়াই ভাগ ডেল পি এক্স, ডেল পি ওয়াই ভাগ ডেল পি এক্স ইন্টু পি এক্স ভাগ কিউ ওয়াই, এই জিনিসটা লিখতে পারি। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করার আছে, তাহলে আমি প্রথমে বলছি দুটি দ্রব্য। তাহলে কয়টি দ্রব্য? একটি ধরো একটি এক্স দ্রব্য এবং অপরটি ধরো ওয়াই দ্রব্য। ঠিক আছে, তাহলে একটি হচ্ছে এক্স দ্রব্য এবং অপরটি হচ্ছে ওয়াই দ্রব্য, এবং একটি হচ্ছে এক্স দ্রব্য। তাহলে এই দুটি দ্রব্যের দেখবা যে একটি দাম, অর্থাৎ আমি যদি এক্স দ্রব্যের দাম চিন্তা করি, তাহলে হচ্ছে আমার পি এক্স, আর ওয়াই দ্রব্যের চাহিদার তুলনা করলে, তাহলে ওয়াই দ্রব্য যদি আমি চাহিদার হিসাব করি, তাহলে আমার কিউ ওয়াই হবে, কিউ ওয়াই। এখন কিউ হচ্ছে কোয়ান্টিটি, ঠিক আছে, পরিমাণ, চাহিদার পরিমাণ। এখন ভাইয়া দেখো, আমি যদি এই জিনিসটা এটা আমি ধরে নেব, ঠিক আছে, এটা আমি কি নেব? ধরে নেব। এখন ধরে নেওয়ার ফলে আমার পি এক্স আসবে এবং কিউ ওয়াই আসবে। তাহলে আশা করি সূত্রটা বোঝা গেছে। এখন এটার যদি আমি সংজ্ঞা বলে থাকি, তাহলে আর স্থিতিস্থাপকতার সংজ্ঞাটা কি, ডেফিনিশনটা কি, যদি পরীক্ষায় কখনো ক নম্বরে আসে যে আর স্থিতিস্থাপকতার সংজ্ঞা কি, তখন আমি এভাবে লিখতে পারি যে অনন্য অবস্থা অপরিবর্তিত থেকে, ভালো করে শোনো ভাইয়া, অনন্য অবস্থা অপরিবর্তিত থেকে দুটি সম্পর্কযুক্ত দ্রব্য। তাহলে দেখো, এই যে চিনি এবং এক্স এবং ওয়াই, অথবা চিনি ও গুড়, এই দুটার মধ্যে একটা কি আছে ভাইয়া? রিলেশন আছে না? তাহলে এদের এই যে সম্পর্কযুক্ত দ্রব্যের একটির দাম বাড়লে, তাহলে দেখো ওয়াই দ্রব্যের যদি আমি দাম বাড়ার কথা বলি, তাহলে একটির দাম বাড়লে অপর দ্রব্য কি? ওয়াই এর চাহিদা যদি কমে, তাহলে দেখো এটা যদি বাড়ে এবং এটা দাম বাড়ে এবং অপর চাহিদা বাড়ে, তাহলে দেখো আমি আবার বলি, এক্স দ্রব্যের দাম বৃদ্ধির সাথে ওয়াই দ্রব্যটির
চাহিদার পরিমাণ যদি বাড়ে তাহলে আমরা পরস্পর দ্রব্য দুটিকে সম্পর্কযুক্ত দ্রব্য বলতে পারি। তাহলে দেখো একটি দাম পরিবর্তনের ফলে অপর দ্রব্যের যদি চাহিদার পরিবর্তন হয় তাহলে এই যে এদের যে অনুপাত সেটাকে আমরা বলতে পারি আড়াআড়ি স্থিতিস্থাপকতা। আশা করি আমি সংজ্ঞাটা বুঝাইতে পারছি। এখন ভাইয়া দেখো তাহলে এখন আমরা কিভাবে আর পরীক্ষায় আসবে কিভাবে এবং আমাকে কিভাবে উত্তর করতে হবে সেই জিনিসটা একটু খেয়াল করি। দেখো ভাইয়া পরীক্ষায় কিভাবে আসবে সেই জিনিসটা একটু খেয়াল করি। তাহলে আমার সূত্রটা মনে রাখা ইম্পর্টেন্ট, ঠিক আছে? সূত্রটা মনে রাখো যে ডেল কিউ ওয়াই ভাগ ডেল পি এক্স গুণন পিএক্স ডিভাইডেড বাই কিউ ওয়াই। জাস্ট এই সূত্রটা একটু মনে রাখতে হবে। এখন এই সূত্র থেকে আমরা কিভাবে ম্যাথ আসবে একটু খেয়াল করো। তোমাকে পরীক্ষায় যে জিনিসটা দেওয়া থাকবে সেটা দেখো, তোমার চিনি, ধরো চিনির দাম, অপর দিকে দেওয়া থাকবে গুড়ের চাহিদা। তাহলে দেখো চিনির দাম এবং গুড়ের চাহিদা, তাহলে আমি যদি এখানে খেয়াল করি 30 টাকা থেকে 40 টাকা, তাহলে দেখো ভাইয়া চিনির দামটা 30 টাকা থেকে কত হয়েছে? 40 টাকা হয়েছে। এখন অপর দিকে যদি আমি খেয়াল করি গুড়ের চাহিদার হিসাব করি, তাহলে গুড়ের চাহিদাটা দেখো একটু, তাহলে গুড়ের চাহিদা ধরো তোমার 50 একক থেকে 60 এককে পরিণত হয়েছে। তাহলে যে জিনিসটা লক্ষ্য করার সেখানে হচ্ছে চিনির দাম বাড়ার সাথে গুড়ের চাহিদাও কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখো বাজারে গেলা চিনি কিনতে, 30 টাকা থেকে দেখলা যে 40 টাকা হয়ে গেছে, স্বাভাবিকভাবে তোমার চিনি কেনার আগ্রহটা কমে যাবে। তখন তুমি কি করবা? বিকল্প দ্রব্য খুঁজবা। বিকল্প দ্রব্য হিসেবে তুমি যদি গুড়ের কথা চিন্তা করো তখন তোমার কাছে গুড়ের চাহিদাটা বৃদ্ধি পাবে। সেটাই হয়েছে ভাইয়া, একটা দাম বৃদ্ধির সাথে বিকল্প দ্রব্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে। তাহলে এই জিনিসটা থেকে আমি কিভাবে ইলাস্টিসিটির মান বের করতে পারি? একটু খেয়াল করো। দেখো ইলাস্টিসিটির মান বের করার ক্ষেত্রে আমাকে যে জিনিসগুলো খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমার সূত্র অনুযায়ী আমি তথ্যগুলা কালেক্ট করবো। দেখো আমার সূত্র কি? আমাকে পিএক্স লাগবে, কিউওয়াই লাগবে, ডেল পিএক্স লাগবে, ডেল কিউওয়াই লাগবে, তাই তো? এই মানগুলো লাগবে আমার। তাহলে দেখো পিএক্স এর মান কত? পিএক্স এর মান হচ্ছে প্রাথমিক দাম, অর্থাৎ প্রাথমিক দাম এখানে 30 টাকা, প্রাথমিক দাম 30 টাকা। এবার ভাইয়া প্রাথমিক চাহিদা কত ছিল? 50 একক। প্রাথমিক চাহিদা কত? 50 একক। এবার দেখো তাহলে পরিবর্তিত দাম কত? এই যে পরিবর্তিত, ডেল মানে কি? ডেল মানে হচ্ছে দ্বিতীয়টা মাইনাস তৃতীয়টা, দ্বিতীয়টা মাইনাস প্রথমটা, তাহলে ডেল মানে হচ্ছে পরিবর্তন। তাহলে কিসের পরিবর্তন ভাইয়া? যেহেতু ডেল পিএক্স আছে অর্থাৎ দামের পরিবর্তন, 40 বিয়োগ 30 তাহলে হচ্ছে 10 টাকা। 40 বিয়োগ 30 হচ্ছে 10 টাকা। এটা থেকে এটাকে বিয়োগ করে দাও, তাহলে 40 থেকে 30 বিয়োগ করে দাও, তাহলে 10 টাকা। এবার দেখো কিউওয়াই একটা হচ্ছে 60 থেকে তোমার 50 বার, 60 থেকে 50 বার, তাহলে হচ্ছে এটাও 10 একক। কত? 10 একক। এখন ভাইয়া তুমি তথ্যগুলো গ্যাদার করলা, এখন তুমি সূত্র অনুযায়ী সব তথ্যগুলো বসায় দাও, তুমি তোমার ইলাস্টিসিটির মান পেয়ে যাবা। কিভাবে? একটু দেখো। তাহলে আমরা জানি কি? আমরা জানি ইসি ইকুয়াল আমরা কি জানি? ডেল কিউওয়াই ভাগ ডেল পিএক্স গুণন পিএক্স ভাগ কিউওয়াই। এই সূত্রটা আমরা জানি কি? আড়াআড়ি স্থিতিস্থাপকতার সূত্র আমরা এটুক জানি। এখন এখান থেকে আমি আমার কাঙ্ক্ষিত মান দেখবো। এবার দেখো আমার এখানে সব মান দেওয়া আছে, আমি সরি একটু দেখো এই যে ভাইয়া দেখো, এবার দেখো আমার এখানে সব তথ্য দেওয়া আছে। এখন আমি এই তথ্যগুলো জাস্ট সূত্রে অ্যাপ্লাই করব। এখন দেখো ডেল কিউ ওয়াই এর মান কত ভাইয়া? 10।
ডেল কিউ এর মান কত 10, 10 ভাগ কত দেখো ডেল পি এক্স, ডেল পি এক্স এর মান 10। এবার দেখো ইনটু পি এক্স এর মান কত 30, পি এক্স এর মান 30 এবং কিউ ওয়াই এর মান হচ্ছে 50, কিউ ওয়াই এর মান হচ্ছে 50। তাহলে এখানে দেখো এখানে 1 গুণন 30 ভাগ 50, তাহলে 30 ভাগ 50 কত আসে ভাইয়া? চলো আমরা একটু ক্যালকুলেশন করি। 30 ভাগ 50 তাই তো 30 ভাগ 50, তাহলে 0.6, তাহলে দেখো 0.6, তাহলে 0.6 গুণন 1 কত আসে? 0.6 গুণন 1 আসলে 0.6 আসে, ঠিক আছে, 0.6 আসে। এখন দেখো এখন একটা জিনিস খেয়াল করো, তাহলে 0.6 এই জিনিসটা ধনাত্মক নাকি ঋণাত্মক? ভাইয়া বলো তো 0.6 এটা ধনাত্মক মান নাকি ঋণাত্মক মান? অবশ্যই ধনাত্মক মান, ধনাত্মক মান, ঠিক আছে। তাহলে এই যে 0.6 হচ্ছে আমার ধনাত্মক মান। তাহলে এই যে ইলাস্টিসিটি অফ ক্রস, ইলাস্টিসিটি অফ ক্রস ইকুয়াল পেলাম 0.6। এই যে 0.6 এই মানটা যখন ধনাত্মক হবে তখন সেটা পরিবর্তক দ্রব্য হবে, তখন সেটা কি হবে? পরিবর্তক, পরিবর্তক, একটু খেয়াল করো, পরিবর্তক দ্রব্য। কি দ্রব্য ভাইয়া? পরিবর্তক দ্রব্য। তাহলে এই যে পরিবর্তক দ্রব্যটাকে আমরা কি বুঝছি? তাহলে পরিবর্তক দ্রব্য কি? যখন তুমি একটি প্রোডাক্ট বা একটি দ্রব্যের পরিবর্তে অপর একটি দ্রব্য কনজিউম করতে পারো তখন সেটাকে বলা হয় পরিবর্তক দ্রব্য। এখন এই মানটা বের করার ক্ষেত্রে যখন তুমি দেখবা তোমার ইলাস্টিসিটি অফ ক্রসের মান ধনাত্মক, কি ভাইয়া? ধনাত্মক, তখন তুমি সেটা ধরে নেবা সেটা হচ্ছে পরিবর্তক দ্রব্য। তাহলে চিনি এবং গুড়, ভালো করে দেখো, চিনি ও গুড়, তাহলে চিনি ও গুড় হচ্ছে কি দ্রব্য? পরিবর্তক দ্রব্য। এটা হচ্ছে পরিবর্তক দ্রব্য। এটা হচ্ছে কি ভাইয়া? পরিবর্তক দ্রব্য, পরিবর্তক দ্রব্য, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এখন ভাইয়া প্রশ্ন আসতে পারে, যদি তোমাদের ইলাস্টিসিটি অফ ক্রসের মান অর্থাৎ ইসির মান এখানে ধনাত্মক না হয়ে যদি ঋণাত্মক হতো তখন সেটা কোন দ্রব্য হতো? তখন ভাইয়া সিম্পলি মনে রাখো সেই দ্রব্যটার নাম হচ্ছে পরিপূরক। আমি লিখে দিই, দেখো যদি ঋণাত্মক আসে তখন সেটা হয়ে যায় পরিপূরক, পরিপূরক। এখন ভাইয়া পরিপূরক দ্রব্য কি জিনিস? দেখো ভাইয়া যখন তুমি একটা জিনিস কনজিউম করার জন্য আর একটা জিনিস কনজিউম করতেই হবে, বাধ্যতামূলক হয়ে যায়, তখন সেই জিনিসটাকে বলা হয় পরিপূরক দ্রব্য। আশা করি বুঝতে পেরেছো। আমি উদাহরণ দিই, দেখো উদাহরণে তুমি সহজ হবা। ধরো আমি প্রাইভেট কার ইউজ করব, তো ভাই আমাকে কার ইউজ করার জন্য জ্বালানি তেল ব্যবহার করতে হবে না? এখন তুমি কি জ্বালানি তেল ছাড়া গাড়ি ব্যবহার করতে পারবে? কখনোই পারবে না, ঠিক আছে। তাহলে এই যে জ্বালানি তেল এবং গাড়ি, জ্বালানি তেল দেখো, জ্বালানি তেল ও গাড়ি, এই যে দ্রব্য দুটো আছে এরা হচ্ছে পরিপূরক। এরা হচ্ছে কি? পরিপূরক। একটা ব্যবহার করার পরিবর্তে আরেকটা ব্যবহার অবশ্যই করতে হয়, এটাকে বলা হয় পরিপূরক দ্রব্য, পরিপূরক দ্রব্য। এবং এদের যে স্থিতিস্থাপকতার মান আসে সেটা অলওয়েজ কি আসবে ভাইয়া? ঋণাত্মক আসবে, অলওয়েজ কি আসবে? ঋণাত্মক আসবে। আশা করি তোমরা আর স্থিতিস্থাপকতা সম্পর্কে বিস্তর একটা ধারণা লাভ করছো, ঠিক আছে। হোপফুলি বুঝছো। এবার যদি প্রশ্নের জিনিসগুলো আসে তাহলে তোমরা কমপ্লিটলি পারবা আশা করি। তো তোমাদের যে জিনিসগুলো আসবে সেটা হচ্ছে, দেখো একটু সামনের দিকে দেখি, এই যে দেখো ভাইয়া এই জিনিসটা ধরো হচ্ছে তোমার ধরো দেখো এই যে এই জিনিসটা দেখতেছো না, তোমার এই জিনিসটা প্রশ্নে থাকবে, থাকার পর তোমাকে গ নাম্বার সুন্দর করে বলবে যে স্থিতিস্থাপকতার মান বের করো এবং এটি কোন ধরনের দ্রব্য সেই জিনিসটা একটু আলোকপাত করো। এই জিনিসগুলোই থাকবে ভাইয়া। আশা করি তোমরা সূত্র মনে রাখবা, মান বের করে সূত্র অ্যাপ্লাই করবা, শেষ, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তো আজকের এই লেকচার এখানেই শেষ করতেছি, ঠিক আছে। ভালো থাকবে, আসসালামু আলাইকুম।